দেখো এই আজকে যে টপিক আছে সেটা হচ্ছে মধ্য সমানুপাতি এবং সমানুপাত কিরকম করে তৈরি করছে সেটা দেখানো হবে। ঠিক আছে, দেখো এ ইজ টু ডি ডবল ইজ টু বলে এটাকে, ঠিক আছে, সি ইজ টু ডি। আচ্ছা, এই জিনিসটাকে বলা হচ্ছে সমানুপাত। ঠিক আছে, এরকম থাকলে কি হয়, এ বাই বি, এ ইজ টু ডি মানে এ বাই বি, আর এই ডবল ইজ টু কথা মানে ইকুয়াল সি বাই ডি। দিয়ে সেখান থেকে তুমি কি করতে পারো, এ ইন্টু ডি মানে কোনাকুনি গুণ, বোঝা গেল, ইকুয়াল টু বি ইন্টু সি, এটা করতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, আর মধ্য সমানুপাতি জিনিসটা কেমন, এ is to b double is to b is to c, এরকম। ঠিক আছে, মানে তৃতীয় অনুপাত বার করা, বুঝতে পারলে? এখানে মানে এখানে এরকম করা, এ বি সি হচ্ছে মানে সমানুপাতে থাকবে। ঠিক আছে, যদি বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়। দেখো এখানটা কি করে বললাম, দেখো এ বাই বি। ঠিক আছে, এখানে কি আছে, চতুর্থ সমানুপাত, তৃতীয় সমানুপাত, এই জিনিসটাকে বলা হচ্ছে তৃতীয় সমানুপাত। এই যে ইকুয়াল টু বি বাই সি, তাই হয় তো? ঠিক আছে, এখানে তৃতীয় সমানুপাতি কেন, কারণ এ বি সি তিনখানা আছে। ঠিক আছে, ওই জন্য তৃতীয় সমানুপাতি, বুঝতে পারলে? এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দেখো বুঝতে পেরেছো? কনফিউশন থাকলে, আচ্ছা এ বি সি তিনটে জিনিস আছে তো, আচ্ছা তৃতীয় সমানুপাতি, আর বি কে কি বলে, মধ্য সমানুপাতি। এবার বোঝা গেল, বি হচ্ছে মধ্য সমানুপাত আর সি হচ্ছে তৃতীয় সমানুপাত। যে গুণ করলে কি হবে, যেটা আমি একটু আগে বললাম হচ্ছে, দেখো বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাই হচ্ছে না, বি ইন্টু বি কোনাকুনি গুণ করলে, বুঝতে পারলে? আচ্ছা, দিয়ে মধ্য সমানুপাত, তাহলে বি এর মান কি করে বার করবে, বি এর মান কত হয় বলো, এখান থেকে রুট ওভার এসি, তাই না? বলো বি স্কোয়ার ইকুয়াল টু যদি এসি হয় তাহলে বি রুট ওভার এসি হবে তো, বুঝতে পারলে? এইভাবে জিনিসটা বার করতে হয়। এবারে এটা হচ্ছে মেথড, ঠিক আছে, এই যে এই এক্সারসাইজের জন্য, বুঝতে পারলে? এবার মেথড এরকম, এবারে অ্যাপ্লিকেশন অন্যরকম। আমি এতক্ষণ কি শেখালাম, ফর্মুলা শেখালাম, কিন্তু আমি বারবার কি বলি, ফর্মুলা মানেই অঙ্ক না, তোমাকে মাথায় ভালো করে জিনিসটাকে বুঝতে হবে, আস্তে আস্তে বোঝানো হবে। দেখো কোষে দেখি 5.2, ঠিক আছে। আচ্ছা দেখো 1 এর 1 দেখো কি আছে, তাহলে x এর মান বার করতে বলেছে, তাই তো? এই দেখো 10 is to 10 is to 35 double is to x is to 42। আচ্ছা, এটাকে তুমি কিভাবে লিখবে, 10 বাই 35 করে দেবে, 10 is to 35 আছে মানে, তাই তো? a is to b মানে হলো a বাই b, তাই তো? আচ্ছা, ইকুয়াল টু x বাই 42, তাই তো হচ্ছে? হ্যাঁ, এটা ইকুয়াল টু সাইন তো, ডাবল ইজ টু মানে ইকুয়াল টু সাইন, ঠিক আছে। আচ্ছা, দিয়ে তারপরে কি করবে তাহলে, এবারে 5 7 তে 35, 5 7 দিয়ে ভাগ করলে 5, 7 দিয়ে ভাগ করলে 6, পড়ে যায় তো? হ্যাঁ, আচ্ছা 5 দুগুণে 10 করা যায় তো? তাহলে এখানে কি হলো, 2/1 ইকুয়াল টু x বাই 6 হলো, হ্যাঁ না, হলো তো? আচ্ছা, তাহলে x ইকুয়াল টু কত হবে, 6 দুগুণে 12, বোঝা গেল ব্যাপারটা? এটা ভাগ প্রক্রিয়া। এখন বলবে গুণ করেও করা যায়, কিরকম করে গুণ করে করা যায়, এখান থেকে দেখো গুণ প্রক্রিয়া, গুণটা দেখে নাও, গুণ আবার এরকম সাইন দেবে, প্রথম রাশির সঙ্গে চতুর্থ রাশির গুণ হবে এডি, দ্বিতীয় রাশির সঙ্গে তৃতীয় রাশির গুণ হবে বিসি। ঠিক আছে, এই যে এডি ইন্টু বিসি, এটা হয় একই লাইন। দেখো ভালো করে, এ ইন্টু ডি ইকুয়াল টু বি ইন্টু সি, এটা গুণ, গুণের সাইন, এটা গুণের গল্প এরকম হবে। আর যদি ভাগ করো তাহলে এরকম হবে, ভাগ থেকে গুণ, গুণ থেকে ভাগ, একই অঙ্কের মধ্যে করা যাবে, অ্যান্সার তো একই হবে। দুটো প্রসেস, বোঝা গেল, দুটো পদ্ধতি, ভালো করে বোঝো।
বুঝতে পারছো তো? দেখো তারপরটা কি আছে বলো, x:50, তাই তো, (3:2) x:50 মানে কি বলো, x/50 ইকুয়াল টু 3/2। আচ্ছা 2 25 50, তাহলে x ইকুয়াল টু কি 3 ইন্টু 25 মানে 75। বোঝা গেল? হ্যাঁ ঢুকলো মাথায়? আচ্ছা তারপরে কি আছে, নিম্নলিখিত সংখ্যাগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয়। এই কথাটা মানে কি, ডি বার করতে বলেছে, ডি বার করতে বলেছে। চতুর্থ সমানুপাতি নির্ণয় করা মানে ডি বার করা, কারণ ওটাকে প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, প্রথম সমানুপাতি, মধ্য সমানুপাতি, ঠিক আছে? দেখো ভালো করে, বি আর সিটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, ঠিক আছে? ভালো করে জিনিসটা বুঝতে হবে কোনটা কি। আচ্ছা এবার দেখো 2 এর অনেকটা বলো, 2 এর আগেরটা কি আছে দেখো, 1:3। আচ্ছা এরকম কমা দিয়ে যেরকম লেখা আছে সেরকম লিখে নিলে। আচ্ছা এরপরে পরের লাইনটা কি হবে, 1/3 1/4 1/5, আর এটা নাম দিয়ে দাও a, ঠিক আছে? কারণ তুমি এটা বার করবে, তুমি এটা জানো না, তাই তো? বোঝা গেল? আচ্ছা এবারে কি হবে এটা বলো, 1/3 ইন্টু a লেখা যেতে পারে তো, গুণ করছি। এই যে প্রথম রাশিকে চতুর্থ রাশি দিয়ে গুণ হয় তো, যেটা এখানে বললাম a ইন্টু d। দেখো এটা চতুর্থ রাশি তো। আচ্ছা এবারে দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি করছি, করা যায় তো? আচ্ছা তাহলে a/3 ইকুয়াল টু 1/20, তাই তো? তাহলে a ইকুয়াল টু কত হবে, 3 টা উপরে উঠে চলে যাবে, 3/20 ক্রস মাল্টিপ্লিকেশন হলো। এর সঙ্গে আমি 20 মাল্টিপ্লাই কেন করব, কারণ আবার তো আমাকে তাহলে 20টাকে এর দিকে নিয়ে আসতে হবে। দেখো ভালো করে বোঝো, আমি এর সঙ্গে 20 এ লিখবো কেন, আমার 20 এর মান বার করতে বলেছে কি না, a এর মান বার করতে বলেছে। বাঁ দিকে লাস্টে কত থেকে যাবে a, ডান দিকে যা থাকবে সেটা হবে a এর মান। তাহলে 3টা বাঁ দিকে ভাগ ফর্মে ছিল, ওদিকে পাঠিয়ে দিলাম গুণ ফর্মে, এর মান হচ্ছে 3/2। ঠিক আছে, আবার অ্যানসার দেখে নাও। 5.2। ঠিক আছে দেখো 2 কি আছে দেখো, 9.6 কেজি ইস্টু, একবার ইস্টু দিয়ে দিলাম, হ্যাঁ 7.6 কেজি ডাবল ইস্টু 28.8 কেজি, আর চতুর্থ অনুপাত্রের নাম ডি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা প্রথমে এই কেজি গুলো বাদ চলে যাবে, তাই তো? হ্যাঁ এক্স ধরেও করা যাবে, এবিসিডি ডি ধরে করলাম তোমাদের ভালো করে বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হবে, 9.6 এর সঙ্গে ডি এর গুণ, তাই তো? প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, 7.6 ইন্টু 28.8, ঠিক আছে? আচ্ছা এবার কি করে করবে ক্যালকুলেশন, ডি এর মান কত হবে তাহলে, 7.6 ইন্টু 28.8 বাই 9.6, ঠিক আছে? আচ্ছা বোঝা গেল? আচ্ছা এবার এখন একটা কথা বলি, শোনো। এই সংখ্যাটা যদি দশমিক ছেড়ে দাও, এটা 288 তো, দশমিক বাদ দিলে, আর এটা দশমিক বাদ দিলে কত, নামটা জানো নামটা? 96কে 3 দিয়ে গুণ করলে কত হয় বলো, ওরকম করে গুণ করলে হবে না তো,
96 মানে 100 মাইনাস 4, তাই তো? 100 কে 3 দিয়ে গুণ করলে কত? 4 কে 3 দিয়ে গুণ করলে কত? 100 মাইনাস 4 বলেছিলাম তো, তাহলে 300 মাইনাস 12 হবে তো কত হয়? 288 হয়, তাই না? মিললো? বোঝা গেল কিরকম করে ক্যালকুলেশনটা করলাম? শিখতে হবে ক্যালকুলেশনগুলো করা, বোঝা গেল? না আটকে যাবে। ঠিক আছে, সংখ্যাটাকে দশমিক ছাড়া দেখো, তাহলে একবারে এখানে কেটে দিচ্ছি, বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, ডি এর ভ্যালু কত হবে তাহলে? 76 এর নামটা জানো? 376 কে কত ধরবে? 76, 7.6 কে 76 নিলাম, পরে ডেসিমেল দিয়ে দেবো। 76 কে কত ধরবে? 70 প্লাস 6, তাই তো? আচ্ছা, 70 প্লাস 6 ইন্টু 3, তো দুটোকেই কিন্তু গুণ করবে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম হবে, এই যে 70 প্লাস 6 ইন্টু 3, মানে 70 কেও 3 দিয়ে গুণ হয়, বলো? 70 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 7 কে 3 দিয়ে গুণ করলে কত? 210। 210 প্লাস 3 6 18 কত হয়? 228 হয়। আচ্ছা, 228 লিখে দাও, 228, এই যে 228 লিখে দাও। ডেসিমেল 22.8, ডেসিমেলের পরে একটা ঘর ছিল, এখানেও ডেসিমেলের পরে একটা ঘরই থাকবে। ঠিক আছে, কারণ 3 দিয়ে গুণ করা হচ্ছে, ডেসিমেল এখানে নেই, বোঝা গেল? হ্যাঁ, এবারে অ্যানসার তোমাকে এরকম একটা প্রত্যেকটা জায়গায় এরকম অ্যানসার লিখে দেবো, যে একটা আমি লিখে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা লিখে নেবে, খাতাতে যখন দেওয়াতে হবে পিডিএফ থেকে করে নেবে। চতুর্থ সমানুপাত কত? এটা, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। তিনটা যাবে, কত আছে বলো? x স্কয়ার y, তাই তো? is to y স্কয়ার z, আচ্ছা, ডাবল is to z স্কয়ার x। আচ্ছা, এখানে তুমি x ধরতে পারবে না, জানো তো? হ্যাঁ, এখানে তুমি x y z কিচ্ছু ধরতে হবে না, তুমি a ধরে নাও, বা এক কাজ করো d ধরে নাও, d। ঠিক আছে, 4 নম্বর অনুপাত, তাহলে বলো, তাহলে x স্কয়ার y এর সঙ্গে কার গুণ করব? d। হ্যাঁ, d, d ধরেছি তো না? এই যে x স্কয়ার y এর সঙ্গে তো d এর গুণ করব, গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই, ডেসিমেল দেবে এরকম, ডেসিমেল না প্রোডাক্ট, ডেসিমেলের মধ্যে দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে ডট প্রোডাক্ট, বোঝা গেল? ডট, হ্যাঁ, গুণের চিহ্ন। ঠিক আছে, এখানে তো ডেসিমেল অন করা হবে না, x দশমিক y এরকম তো হতে পারে না। আচ্ছা, তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, প্রথম রাশির সঙ্গে চতুর্থ রাশির গুণ হলো, আর দ্বিতীয় রাশির সঙ্গে তৃতীয় রাশির গুণ হবে। তাহলে y স্কয়ার z ইনটু z স্কয়ার x হলো তো? আচ্ছা, তোমার কিসের মান বার করবে? d এর মান। তাহলে d ইকুয়াল টু কত হবে? y স্কয়ার z ইনটু z স্কয়ার x বাই x স্কয়ার y। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার দেখো কি কি কেটে যাচ্ছে। দেখো, y এখানে একটা কেটে গেল, ঠিক আছে, আর এখানে একটা কেটে গিয়ে একটা y থাকলো, তাহলে এখানে y লিখলো। ঠিক আছে, আচ্ছা, আবার z উপরে আছে দুখানা, z এখানে z টু দি পাওয়ার 1 আছে, আবার z স্কয়ার আছে, তাই তো? তাহলে z কিউব হয়ে গেল। ঠিক আছে, আর x টা এখানে কেটে গিয়ে নিচে একটা x থাকবে, বোঝা গেল? হ্যাঁ, নিচে একটা x, কারণ x কে x স্কয়ার দিয়ে কাটছো। ঠিক আছে, x স্কয়ার কি x কেটে গেলে x ছোট একটা আছে, এখানে দুটো x আছে, x স্কয়ার মানে একটা x নিচে থেকে গেল, একটা x উপরে x এর সঙ্গে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাত yz কিউব বাই x। ঠিক আছে, yz কিউব বাই x। হ্যাঁ, আচ্ছা, পরেরটা দেখো, 2 এর 4, বলো কি আছে? p minus q, হ্যাঁ, is to বলো, p square minus q square, আচ্ছা, p স্কয়ার মাইনাস q স্কয়ার, is to p square minus 3q plus q square। আচ্ছা, ডাবল is to কি আছে? p square, আচ্ছা, বুঝে গেছি, দেখো, p স্কয়ার মাইনাস pq প্লাস q স্কয়ার। ঠিক আছে, ডাবল is to দিয়ে d দিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে p মাইনাস q এটার সঙ্গে d এর গুণ, তাই তো? আর এদিকে p স্কয়ার মাইনাস q স্কয়ারের সঙ্গে
কার গুণ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাই তো? প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, বুঝতে পারছো? ঠিক আছে, ভালো করে এগুলো বুঝে নাও। মাথায় ঢোকাতে পারলে অঙ্ক মাথায় ঢুকে যাবে, কারণ ক্লাস 10-এ আর্টসের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট বলে কিছু হয় না। ম্যাথসটা নেগলেক্ট করে বা ম্যাথসে ইন্টারেস্ট নেই, তারপর সায়েন্স গ্রুপে কম নম্বর পায় দিয়ে তারা আর্টস নেয়। আর্টস কিন্তু খুব ভালোবেসে নেয় না, এটা মাথায় রাখতে হবে। তুমি তো একদিন বললে যে হিস্ট্রি তোমার ভালো লাগে না, বলেছিলে তো? এবারে যদি ম্যাথসে ইন্টারেস্টটা তৈরি করতে পারো, ম্যাথস যে শিখতে পারবে না মানে অঙ্ক যে শিখতে পারবে না সেটা কিন্তু নয়, অবশ্যই শেখা যাবে। তোমাকে ইন্টারেস্টটা তৈরি করতে হবে নিজে থেকে। তবে ইন্টারেস্ট তৈরি করার ব্যাপারটা কিন্তু স্টুডেন্টকে অটোমেটিক্যালি করতে হয়, এই জায়গাটা কিন্তু টিচার করে দেবে না। টিচার তোমাকে আমার যে কন্টেন্ট মানে যে জিনিসগুলো কেমন করে হয়, টেকনিক্যাল ব্যাপারগুলো, ক্যালকুলেশন মেথড, এগুলো আমরা টেকনিক্যালি করে দেবো, কিন্তু একটা সাবজেক্টের যে ইন্টারেস্ট সেটা কিন্তু স্টুডেন্টকে তৈরি করতে হবে। যে আমার ম্যাথামেটিক্সটা করতে ভালো লাগে, আই শুড বি গুড অ্যাট ম্যাথামেটিক্স, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি ইউ উড বি গুড অ্যাট ম্যাথামেটিক্স, তুমি কিন্তু করতে পারবে, না পারা কিন্তু কিছু নেই। ম্যাথসটাতে তোমার মানে কি করতে হবে, মাইন্ডসেটটাকে পজিটিভ রাখতে হবে যে আমি একটা ভালো জিনিস শিখবো, বুঝতে পারলে ব্যাপারটা? তাই ওই ম্যাথসে ভয় পেয়ে কোনো কিছু লাভ নেই। ভয় পেলেই যে ওটা তোমার পেছন ছেড়ে চলে যাবে সেরকম ব্যাপারটা নয়, কিন্তু ওটা আবার তোমাকে ধরতে আসবে, তাই না? তাহলে তুমি তখন কি করবে? তাই ভালো করে জিনিসগুলো শেখো। এরকমও হতে পারে, দেখো শোনো, তুমি সায়েন্স কিন্তু চাইলে নিতেই পারো 11 উঠে, তোমার নম্বর ভালো হলে। ভালো করে জিনিসগুলো বুঝতে হবে। তুমি দেখো একটা জিনিস, শোনো, মাথায় একবার যদি ঢোকাতে পারো তাহলে কিন্তু এগুলো কিন্তু চট করে মাথা থেকে যায় না। কারণ প্রথম কথা আমি এগুলো কিন্তু তারপরে আর কোনোদিন প্র্যাকটিস করে দিই, কারণ আমি জানি আমার এগুলো বেস্ট জানি, আমি এগুলো জানি। আমি একটা জিনিস জানি যে আমি যার ফর্মুলা জানি আমি সে অঙ্ক করতে পারবো, তার কারণ ফর্মুলা বাদ দিয়ে ফর্মুলার পর যে বাকি যে ক্যালকুলেশন সিস্টেমটা, এটা যা যা অপারেশনস আছে সেগুলো আমি সব করতে পারবো। সেটা লগ হলে করতে পারবো, ইন্ডিসেস হলে করতে পারবো, ঠিক আছে, ক্যালকুলাস হলে করতে পারবো, যা কিছু দেবে সেই হলে করতে পারবো, ঠিক আছে? তাহলে এজ এ আমি কিভাবে অঙ্কটা দেখি, তুমি এখন যদি জিজ্ঞেস করো যে আমি অঙ্ককে কিভাবে দেখি, আমি শুধু একটা জিনিস দেখি, যখন কোনোটা আমি অঙ্ক করি সঙ্গে সঙ্গে আমি ঠিক করে নিই, ডু আই নো দ্য ফর্মুলা, ইফ আই নো আই উইল ডু, সিম্পল কথা। আমি কিন্তু এত কিছু দেখতে যাই না যে অঙ্ক আমার ভালো লাগে কিনা খারাপ লাগে না, এত এই প্রশ্ন আমি নিজেকে করিনি। দিনের পর দিন অঙ্ক করতে করতে তারপরে এরকম করতে করতে একটা সাবজেক্টের উপর ইন্টারেস্ট তৈরি হচ্ছে, সেটা অঙ্ক করতে ভালো লাগে, সেটা ফিজিক্যাল সায়েন্স ভালো লাগে। যখন পরে নেক্সট উইকে ওই তাপের নেক্সট সোমবার যখন তাপের ওটা বোঝাবো তখন বুঝতে পারবে যে আমার ফিজিক্সের বেসটা যথেষ্ট স্ট্রং, যে আমি কীভাবে জিনিসটা তোমাদের বোঝাবো তখনই মাথায় জিনিসটা ঢুকে যাবে। হ্যাঁ, যে একটা আমার দৈনিক প্রসারণ কী করে হচ্ছে, ক্ষেত্র প্রসারণ কী করে হচ্ছে, আয়তন প্রসারণ কী করে হচ্ছে, কেন আয়তন প্রসারণ হচ্ছে, ঠিক আছে, কিভাবে হচ্ছে বরফ গলে জল হলে, হ্যাঁ, আর জল জমে বরফ গলে জল হলে আয়তন বাড়ে না, জল জমে বরফ হলে আয়তন বাড়ে, ঠিক আছে, সেগুলো সব দেখানো হবে, বুঝতে পারলে টোটাল জিনিসটা? এগুলো দেখো শোনো, বেশি কোশ্চেন করলে নিজেকে লাভ নেই, ইন্টারেস্টটা নিজে থেকে তৈরি করতে হবে। আমরা যখন তোমাদের এজের ছিলাম এত প্রশ্ন নিজেদের করতাম না যে আমার কি ফিজিক্স ভালো লাগে নাকি আমার ইতিহাস ভালো লাগে, আমার কি এটা ভালো লাগে না আমার ওটা ভালো লাগে। আমি একটা জিনিস জানতাম যে অ্যাজ এ স্টুডেন্ট তুমি যদি মাধ্যমিকে সবকটা সাবজেক্টে ইকুয়ালি পারফর্ম না করো তোমার নম্বর কমে যাবে, ইউ উইল নট গেট সায়েন্স, ঠিক আছে? বিকজ যদি তোমার নিজেদের স্কুল হোক, আমাদের স্কুলে 650 ছিল সায়েন্সে, আমি যখন মাধ্যমিক পাস করি তাহলে 800-650, তার মধ্যে আমাদের 9-10 সিলেবাস ছিল, তো আমাকে তার থেকে তো বেশি নম্বর তুলতে হয়েছে সায়েন্সের নেওয়ার জন্য, বোঝা গেল ব্যাপারটা? তাই এত প্রশ্ন করা যাবে না। এখনকার দিনে কি বলতো, এই কাউন্সিলে অনেক লোক বলে যে আগে নিজেকে প্রশ্ন করো, বেশি জটিল করে দিলে না কোনো প্রশ্নের উত্তরই তুমি আর খুঁজে পাবে না। কিপ ইট সিম্পল। একটা জিনিস মনে রাখবে, এখনকার দিনে অনেক জিনিস তৈরি হয়েছে, দেখবে বলবে যে নিজেকে প্রশ্ন করো, নিজেকে নিয়ে ভাবো, সকালবেলা ঘুম থেকে উঠে যোগা করো, যোগা করতে করতে নিজেকে নিয়ে ভাবো। আর একটা কথা বলি, নিউটন ঘুম থেকে উঠে যোগা করতো না, ঘুম ভাঙতো, অঙ্ক করা শুরু করে দিত, রিসার্চ, আবার ঘুমে করতো, আবার ঘুম ভাঙতো। আইনস্টাইনও তাই করতো, সবাই তাই করতো, মেঘনাথ সাহাও তাই করতো, হ্যাঁ, জগদীশ চন্দ্র বোস, সিভি রামন, তারা সবাই তাই করতো। অত প্রশ্ন নিজেকে করতো না, ওরা শুধু জানতো
যে ওরা যে সাবজেক্টটাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে, ওদের ইন্টারেস্ট আছে, ওরা সেই সাবজেক্টটাকে আরো এগিয়ে নিয়ে চলেছে। বোঝা গেল? দে ইউজ টু মেক ইট সিম্পল। তোমাকেও তাই করতে হবে। এখন ওই মোবাইল এসেছে, মানুষ এই এখন আর নতুন বিরাট কিছু এভলিউশন হয়নি। এভলিউশন হতে জানো তো মিলিয়ন ইয়ার্স লাগে। তোমাকে যেটা আগের দিন বললো 14-15 মিলিয়ন বছর লাগে, নিশ্চিত অত বছর তো হয়নি, 200-300 বছর হয়েছে যার কথা বলছি। মেঘনাথ সাহা তো 1900-100 বছর হয়েছে। ঠিক আছে? তাই 100 বছর আগে পড়াশোনার সিস্টেম কেমন ছিল সেটা যদি তুমি সেরকম করে ফলো করো, তুমি কিন্তু রেজাল্ট পাবে। আর তুমি যদি ভাবো যে আমি এখন বিভিন্ন রকম প্রশ্ন করবো নিজেকে, ঠিক আছে, সে প্রশ্ন উত্তর পাবে না। তাই ভালো কি বলছি, এটাই পরামর্শ যে ম্যাথস গুলো ভালো করে বোঝার চেষ্টা করো। এত প্রশ্ন করার দরকার নেই। তুমি এখন চেষ্টা করো ক্লাস 10-এর স্টুডেন্ট কত বেশি নম্বর পাওয়া যায় মার্কশিটে, সোজা কথা। ঠিক বললাম তো? তারপর দেখা যাবে। আর যদি সায়েন্স নাও তাহলে পজিটিভ মাইন্ডসেট নিও। ঠিক আছে? আমি তো পড়াই তো ম্যাথামেটিক্স, অসুবিধা তো নেই। ব্যাস। আর ফিজিক্স কেমিস্ট্রিটাকে ম্যাথামেটিক্সের সুতো দিয়ে ধরে আছে। ফিজিক্স কেমিস্ট্রির সুতোটা ম্যাথামেটিক্সের কাছে ধরা। ম্যাথামেটিক্স যে পড়বে সেগুলো অবশ্যই পড়বে। বাদ বাকি শুধু ফিজিক্সের ফর্মুলাটা আছে, তার মধ্যেও ম্যাথামেটিক্স আছে। যে ম্যাথ বুঝবে সে ফিজিক্সও বুঝবে। আচ্ছা, তাহলে আবার কি হবে? এই পি স্কোয়ার কিউ স্কোয়ার এই এটা ইন্টু এটা, এই যে এরকম একটা অ্যান্সার দিয়েছে। অঙ্কটা কোথায় গিয়ে শেষ হয়ে বুঝতে পারছো? এই যে এটা পি মাইনাস কিউ হয়ে গেল, তাই তো? আচ্ছা, এবারে দেখো কি হবে। ওপরে হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ। ভালো করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার না, যে দুটো থাকবে। বুঝতে পেরেছো? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি মাইনাস কিউ দিয়ে পি মাইনাস কিউ, এটা কেটে গেল। আচ্ছা, এবারে এখন যদি আমি এটাকে গুণ করে দিই, ঠিক আছে, এবার দেখো তাহলে ডি এর ভ্যালু কি দাঁড়ালো? ডি এর ভ্যালু কি? এইটা ইনটু এটা দাঁড়ালো তো। তুমি যদি অঙ্কটাকে এখন এখানে রেখে দাও, মানে তুমি যদি এখন এটাকে এরকম রেখে দাও যে পি প্লাস কিউ ইনটু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারটাকে রেখে দাও, তাহলে তোমার 1 নম্বর ওরা কেটে নেবে, বিকজ দ্য ম্যাথমেটিক্স ইজ নট ফিনিশড হিয়ার। ঠিক আছে? এটা একটা ফর্মুলা, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কিসের ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, উৎপাদকের ফর্মুলাটা। ঠিক আছে? উৎপাদক কেন? কারণ এখানে মাঝে প্লাস মাইনাস নাই। বোঝা গেল? উৎপাদকের ফর্মুলা এটা হচ্ছে পি কিউব প্লাস কিউ কিউবের ফর্মুলা। এই যে, ঠিক আছে? অ্যালজেব্রা, ট্রাইগোনোমেট্রি এগুলো খুব ভালো করে শিখতে হবে। ওই জন্য ক্লাস 10-এ সব শিখিয়ে দিয়েছে। তারপর আস্তে আস্তে 11-এ আরো ক্লাস 9-এ তোমাদের লগারিদম শিখিয়েছে। লগ কি মনে আছে না ভুলে গেছে? মনে আছে? তাহলে কেন লগটা মনে নেই বলে লগটা ভুলে গেলে? লগারিদম কিন্তু একটা অপারেশন। লগারিদম প্রচুর আছে এখানে। মানে 11-এ লগারিদম কি জিনিস জানো? এক্সপোনেন্ট মানে ইন্ডিসেস, সূচক যেখানে কাজ করতে পারবে না, মানে সূচকের কাজ যেখানে শেষ হয়ে যাবে, ওই সময়টা তুমি কি, ওই জায়গাটা তুমি কি করবে? লগারিদম ওই জায়গাটাকে হেল্প করবে। ওইভাবেই লগারিদম বানানো হয়েছিল, যে সূচক যেখানে কাজ করতে পারবে না সেখানে লগ কাজ করবে। বোঝা গেল ব্যাপারটা? আর ন্যাচারাল লগ মানে যেটাকে এলএন বলা হয়, ঠিক আছে, সেটা কাজ করবে। বুঝতে পারলে? আচ্ছা, হয়ে গেল এটা। এরপরে দেখো 3-এর একটা বলো কি আছে? তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলেছে তো। দেখো 3-এর একটা, তাই তো? কি বলেছে? 5,10 আছে তো, হ্যাঁ? তাহলে এটাকে কিভাবে লিখবো? 5:10 আবার ডবল ইস্টু দিয়ে 10:c লিখে দেবো। বলো 2 বার 10 কেন হলো? কি বলেছিলাম? মধ্য সমানুপাতি, দুবার হবে। এই যে তৃতীয় সমানুপাতিতে তো বি দুবার হচ্ছে, এটা তৃতীয় সমানুপাতি না, হ্যাঁ? আর এটাকে মধ্য সমানুপাতি বলে। বোঝা গেল? যে মাঝেরটা দুবার হবে। ঢুকলো মাথায় কনসেপ্টটা? ফর্মুলা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো তাহলে কত হবে? 5c, তাই তো? এই যে প্রথম রাশি ইনটু চতুর্থ রাশি, এটা তো এখন চতুর্থ রাশি, ইকুয়াল টু কত হবে? 10 × 10, ঠিক আছে? আচ্ছা, তাহলে c কত হবে? মুখোমুখি হয়ে যাক।
10 10 20, সরি ভুল বললাম, 10 10 100, 100 কে 5 দিয়ে ভাগ করলে 20। দেখেছো আমি উত্তরটা আগে বলে দিয়েছি, মানে তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে গেছিল বলে, তাই তো? আমি অ্যানসার বলে দিয়েছিলাম ডিরেক্টলি, এগুলো ডিরেক্টলি অ্যানসার বলা যায়। এটা হচ্ছে 5 দুগুণে 10 হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, পরেরটা দ্বিগুণ হবে, মানে 20 হবে, এরকম করে হবে, ঠিক আছে? এরকম করে মুখোমুখি অঙ্ক করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? দেখবে একটা মুখোমুখি একটা অঙ্ক হয়ে যাবে। এই দেখো তুমি এই পেছনের পরের পাতাটা চলে এসো, পরের পাতা দেখো, এই যে 7-এর অঙ্কটা করো, 7-এরটা পড়ো। 5টি খনিজ সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি বলো 6 হলে 2 আর 6 এর মধ্যে কি রিলেশন? তাহলে 1 নম্বরটা 2 হচ্ছে তো প্রথমটা, পরেরটা 6 হচ্ছে তো, কত গুণ বাড়লো? 2 কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 3 গুণ বাড়লো তো। আচ্ছা পরেরটা 3 গুণ বাড়া 18, ঠিক আছে? 6 3 18 তো। আচ্ছা 4 নম্বরটা কি হবে? 18 কে 3 দিয়ে গুণ করলে কত? 54। 5 নম্বরটা কি হবে? 54 কে 3 দিয়ে গুণ করলে 162, তাই তো? অ্যানসারটা মিলিয়ে নাও। বোঝা গেল? মুখোমুখি। কিন্তু তুমি যদি মুখোমুখি করে ফেলো তাহলে তোমাকে নম্বর দেবে না। ওটা এমসিকিউ তে করা যেতে পারে, বিকজ এমসিকিউ অনলি অপশন ডিপেন্ড, ঠিক আছে? এটা করে দেখাতে হবে, দেখিয়ে দেবো কিরকম করে করে। আচ্ছা এটা বুঝতে পারলে? 100 কে 5 দিয়ে ভাগ করলে 20, ঠিক আছে? আচ্ছা 2-এরটা দেখো, 3-এর 2-এরটা কি আছে? p কিউব না, 0. হ্যাঁ 0.24 আর 0.6 0.6 ইস টু দিয়ে কি লিখবো? ডবল ইস টু দিয়ে 0.6, তাই তো? ইস টু ডি, তাই তো? এটা এই যে এখানে চতুর্থ, এটা কিন্তু চতুর্থ সমানুপাতি না, এটা কিন্তু তৃতীয় সমানুপাতিরই পজিশন, বুঝলে? অ্যানসারে কিন্তু তৃতীয় সমানুপাতি লিখতে হবে। এবার এই চারটে না সাজালে আমরা এটা ইকুয়াল করতে পারবো না, বোঝা গেল? এটা হচ্ছে চারটে সাজাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা তৃতীয় সমানুপাতি, বুঝতে পেরেছো? সেই তৃতীয় সমানুপাতিটাকে বার করার জন্য এইভাবে লিখতে হয়, কারণ এইভাবে চারটে না লিখলে তুমি তো এরকম চারটে জিনিস পাবে না, তুমি তো সম্পর্ক বানাতে হবে না চারটে না লিখলে, ঠিক আছে? চারটে না লিখলে খুব গন্ডগোল হয়ে যাবে, 3টে হলে সমস্যা হয়ে যাবে, যে কোনো জিনিসে 3টেতে সমস্যা। দেখো 24/100, তাই তো? ইন্টু ডি, এই যে প্রথম রাশি 24/100, 0.24 মানে 2 4, 24/100, চতুর্থ রাশি গুণ হবে তো। আচ্ছা 0.6 মানে কত? 6/10 ইন্টু 6/10, তাই তো? হ্যাঁ আচ্ছা দুটো জিরো কেটে গেল, তাই তো? আচ্ছা ডি ইকুয়াল টু কত হবে? 36/24, 12 দিয়ে কাটলে 3, 12 দিয়ে কাটলে 2, তাহলে কত হলো? 3-এর 2, 3-এর 2 তে তুমি লিখতে হবে না, দশমিক লিখতে হবে, তাই তো? কত হয়? 1.5 তাই তো? কি করে বার করলাম? 3 কে 5 দিয়ে গুণ করবে 15, 2 কে 5 দিয়ে গুণ করবে 10, 15 কে 10 দিয়ে ভাগ করলে 1.5, তাই তো? বোঝা গেল? হ্যাঁ সমতুল্য ভগ্নাংশ মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ঠিক আছে? আচ্ছা 3-এরটা দেখো, x মাইনাস y তার হোল স্কয়ার, x মাইনাস y তার হোল স্কয়ার ইজ টু কি দেবো বলো? ও সরি ওটা 4টা আছে না, p কিউব q স্কয়ার q স্কয়ার r, q স্কয়ার r, তাই তো? ইজ টু d দিয়ে দাও,
তাহলে পি কিউব কিউ স্কোয়ার এটার সঙ্গে ডি এর গুণ হচ্ছে, তাই তো? আর ওদিকে কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে ডি এর মান কত হবে বলো? কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর বাই পি কিউব কিউ স্কোয়ার, তাই তো? একটা কিউ স্কোয়ার কেটে গেল। আচ্ছা, তাহলে এটা কি হলো? আর স্কয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউ। আচ্ছা, চার্টটা দেখে নাও, বলো কি আছে চার্টটা? x minus y whole square x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। upon x square minus y square double. দাও x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে x স্কোয়ার ওয়াই স্কোয়ার, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো? ডি ইস টু ডি, এটা আবার দুবার লিখতে হবে, তাই তো? ইস টু ডি, এটা কিন্তু এখানে অ্যান্সার লিখবে, যে তৃতীয় সমানুপাতিক লিখবে, এটা বার করতে দিয়েছে তৃতীয় সমানুপাতিক, ঠিক আছে? এখানে লিখে দেবে, এটা আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, তৃতীয় সমানুপাতিক বা তৃতীয় সমানুপাত, তৃতীয় সমানুপাতিক কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউ, ঠিক আছে? বোঝা গেল? বাই মানে স্ল্যাশ, এটা লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানটা দেখো, তাহলে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সঙ্গে ডি এর গুণ, তাই তো? হ্যাঁ, আর এদিকে দুখানা মানে x স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, আবার x স্কোয়ার ওয়াই স্কোয়ার, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডি এর ভ্যালু কত হবে? এটাকে ভাঙো, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? আর এই পুরো জিনিসটার হোল স্কোয়ার ছিল তো, শুধু এই পার্টটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে ভেঙে এটা লিখলাম, হোল স্কোয়ার আছে তো পুরো জিনিসটা। আচ্ছা, দুটো করে স্কোয়ার, জানো তো? দুটোর উপর স্কোয়ার ঢুকবে, ঠিক আছে? কারণ ভেঙে দিয়েছে তো, বোঝা গেল? আচ্ছা, আবার এখানে এক্স প্লাস ওয়াই, আবার এটা এক্স মাইনাস ওয়াই হবে এই জায়গাটা, শুধু এখানটা, তাই তো? বুঝতে পারছো? স্কোয়ার আছে, তাহলে দুটোর ওপরই স্কোয়ার হবে। আমার ভিডিওগুলো ভালো করে দেখতে পারিতে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে, কারণ আমি ওভাবেই 100% এফোর্ট দিয়ে পড়াই। এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে ডি ইকুয়াল টু শেষ পর্যন্ত কি পড়ে থাকলো? x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো? দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দুবার আছে তো, তাহলে হোল টু দি পাওয়ার 4 হবে তো, স্কোয়ার ইন্টু স্কোয়ার তো হোল টু দি পাওয়ার 4 হবে, এটাই দেখো হোল টু দি পাওয়ার 4 দিয়ে অ্যান্সার আছে। হ্যাঁ, হোল টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার 4 দিয়ে থাকবে, বুঝতে পারলে এটা? ঠিক আছে, এখনো 45 মিনিট মতো আছে, এই এক্সারসাইজটা হয়ে গিয়ে নতুন জিনিস বোঝানো শুরু হবে। দেখো, বুঝতে পারলে তো এটা?